ভাস্কো দা গামা। ভারতীয় হিসেবে আমরা প্রত্যেকে এই নামটির সাথে পরিচিত, কিন্তু কিভাবে? ইতিহাসের পাতায় আমরা প্রত্যেকবার এই নামটিকে বারবার পেয়েছি। কিভাবে পেয়েছি? পেয়েছি ভারতের আবিষ্কর্তা হিসেবে, অর্থাৎ একজন পর্তুগিজ নাবিক যিনি পর্তুগাল থেকে সমুদ্রপথ পাড়ি দেন এবং আবিষ্কার করে ফেলেন ভারত এবং ভারতীয় জনগোষ্ঠী। কিন্তু এই গল্প কতটা সত্যি? ভাস্কো দা গামাকে আমরা একজন সামুদ্রিক নাবিক হিসেবে চিনি, কিন্তু তিনি কি শুধুমাত্র সামুদ্রিক নাবিকই ছিলেন? না, এর পেছনেও রয়েছে কিছু গল্প। আজকের পর্বে আমরা সেই গল্প নিয়ে আলোচনা করব এবং এটা আমরা বোঝার চেষ্টা করব যে ভারতীয় দৃষ্টিভঙ্গিতে ভাস্কো দা গামার প্রতি আমাদের কোন ধরনের মনোভাব পোষণ করা উচিত। ভাস্কো দা গামার জন্ম হয় 1469 সালে পর্তুগালের একটি শহর সাইনিসে। সেখানে তার বাবাও ছিলেন একজন দক্ষ নাবিক। বাবার সূত্রে কিন্তু তিনি শিখে নিয়েছিলেন জাহাজ চলাচলের বিভিন্ন ধরনের কলা কৌশল। সেক্ষেত্রে ভাস্কো দা গামার বাবা মারা যাওয়ার পর পর্তুগাল শাসন করছেন তখন প্রথম ম্যানুয়েল ভারত আবিষ্কারের যে দায়িত্ব সেটা তখন তিনি অর্পণ করেছিলেন তার ছেলে ভাস্কো দা গামার উপর। কিন্তু তাকে শর্ত দেওয়া হয়েছিল, যদি ভাস্কো দা গামা ভারত আবিষ্কারে ব্যর্থ হয়ে ফিরে আসে তবে তাকে শাস্তি হিসেবে দেওয়া হবে মৃত্যুদণ্ড। ভারতের উদ্দেশ্যে ভাস্কো দা গামা মোট 3টে অভিযান চালিয়েছিলেন। প্রথম অভিযান তিনি চালিয়েছিলেন 1497 সালে 4 জুলাই। মাত্র 28 বছর বয়সে 4টে জাহাজ এবং 170 জন নাবিক নিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে লিসবন থেকে যাত্রা শুরু করেন। পেরো দে অ্যালেনকুয়ের এবং পেড্রো ইসকোবারের মতো অনেক নামী দক্ষ পর্তুগিজ নাবিক উপস্থিত ছিলেন কিন্তু তার সাথে এই অভিযানে। যে 4টে জাহাজের উল্লেখ আমরা পাই তার মধ্যে প্রথমটি হচ্ছে সাও গ্যাব্রিয়েল, যার নেতৃত্ব দিয়েছিলেন গামা নিজে। সাও রাফায়েল, যার নেতৃত্ব দিয়েছিলেন ভাস্কো দা গামার ভাই পল দা গামা। এবং আরেকটি জাহাজ আমরা পাই সেটা হচ্ছে সাও মিগুয়েল, যার আকৃতি ছিল তুলনামূলকভাবে আকৃতিতে ছোট। এবং আরেকটি জাহাজেরও আমরা উল্লেখ পাই কিন্তু যার আমরা নাম সেভাবে কখনো পাই না, যেটা ছিল শুধুমাত্র একটি পণ্যবাহী। টোটাল 4টে জাহাজ নিয়ে কিন্তু লিসবন থেকে ভারত আবিষ্কারের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে যায়। এবং যে মালবাহী জাহাজটি ছিল সেটাকে কিন্তু আফ্রিকার পূর্ব উপকূলে ডুবিয়ে দেওয়া হয়। ভাস্কো দা গামা কিন্তু মূলত পর্তুগালের লিসবন থেকে যাত্রা শুরু করে আফ্রিকার দক্ষিণে কেপ অফ গুড হোপ হয়ে তিনি পৌঁছান প্রথমে মোজাম্বিক থেকে পৌঁছান তিনি মোম্বাসা থেকে পৌঁছান মালিন্দি ও মালিন্দি থেকে তিনি কিন্তু পৌঁছান ভারতের কালিকট বন্দরে। পর্তুগাল থেকে কেপ অফ গুড হোপ পৌঁছতে সময় লেগেছিল 3 মাস। 3 মাস পর যখন তিনি কেপ অফ গুড হোপ পৌঁছলেন, কেপ অফ গুড হোপ অতিক্রম করার পর তিনি কিন্তু পৌঁছান মোজাম্বিক। কিন্তু মোজাম্বিক ছিল মূলত মুসলিম অধিবাসী অঞ্চল। এখানে তিনি আসার পর মুসলিম অধিবাসী হিসেবে ছদ্মবেশ ধারণ করেন এবং মোজাম্বিক শাসন করছেন যে সুলতান তার কাছে তিনি যান, কিন্তু তিনি ধরা পড়ে যান। ধরা পড়ার পর তাকে কিন্তু সেখান থেকে পালাতে বাধ্য করা হয়। গল্প কিন্তু এখানে শেষ নয়। মোজাম্বিক ছেড়ে পালিয়ে যাওয়ার আগে সেখানে কিন্তু গুলি এবং বোমার বৃষ্টি বর্ষণ করানো হয়। জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয় সাধারণ জনবসতির বাড়ি এবং লুটপাট চালানো হয়, সেখানকার জনবসতির উপর ধন সম্পত্তি লুট করে নেওয়া হয়। ভাস্কো দা গামা কিন্তু প্রত্যেকটি সমুদ্র যাত্রায় এরকমই জলদস্যুর মতো আচরণ করত। সামনে যে কোনো নিরস্ত্র মালবাহী জাহাজ পেলেই তাদের উপর আক্রমণ চালানো হতো, পণ্য লুট করে নেওয়া হতো এবং যাত্রীদেরকে হত্যা করা হতো এবং জাহাজগুলিকে মাঝ সমুদ্রে যাত্রী সহ ডুবিয়ে দেওয়া হতো। ফাইনালি তারা মোজাম্বিক থেকে পালিয়ে জলদস্যুর মতো আচরণ করে তারা ফাইনালি পৌঁছান কিন্তু মোম্বাসা। কিন্তু মোম্বাসাতে পৌঁছানোর সময়ও কিন্তু উপকূল থেকে যে আরব জাহাজগুলি আসতো, বিশেষ করে যে আরব বাণিজ্যিক জাহাজগুলি আসতো, সেগুলো কিন্তু ভাস্কো দা গামার থেকে রেহাই পেত না। সেই সমস্ত বাণিজ্যিক জাহাজগুলিতে কিন্তু আক্রমণ চালানো হতো, লুট করা হতো এবং তাদেরকে মাঝ সমুদ্রে একইভাবে ডুবিয়ে দেওয়া হতো। অবশেষে তিনি মোম্বাসা থেকে পালিয়ে তিনি পৌঁছান মালিন্দি। তিনি প্রথম মালিন্দি পৌঁছে ভারতীয় ব্যবসায়ীদের দেখা পান। সেই ভারতীয় ব্যবসায়ী, সেই ভারতীয় জনগোষ্ঠী যাদের খোঁজে তিনি নিজের জীবনে এতটা সময় অতিবাহিত করেছেন, এতটা সামুদ্রিক অভিযান চালিয়েছেন, সেখানে পৌঁছে তিনি বন্ধুত্ব করেন কিছু ভারতীয় বণিকদের সঙ্গে, ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে। তার সঙ্গে বন্ধুত্ব করেন, পরিচয় করেন এবং অবশেষে তিনি মালিন্দি থেকে ভারতীয় ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে তিনি কালিকটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 1498 সালে 20 মে তিনি পৌঁছান কালিকট। তিনি পা রাখেন ভারতীয় মাটিতে। সেই সময় ওই অঞ্চল শাসন করছেন সামুদিনি, যিনি জামরিন নামেও পরিচিত। জামরিন কিন্তু ওই সময় নিজের রাজধানীতে উপস্থিত ছিলেন না, তিনি ছিলেন অন্যত্র। কিন্তু তিনি যখন এই খবর পান কোনো বিদেশি নৌবহর কালিকটে এসেছেন, তিনি এটাকে অ্যাজিউম করে নেন যে সম্ভবত অন্য কোনো দেশের রাজদূত এখানে এসেছেন। তাই 5000
রাজকীয় বাহিনী দিয়ে তার এক শোভাযাত্রার আয়োজন করা। ভাস্কো দি গামা কিন্তু জামরিনকে কোনো রাজকীয় উপহার দিতে পারেননি। অন্য কোনো দেশের প্রতিনিধি হয়ে আসা একজন রাজদূত হিসেবে জামরিনকে তার যে সমস্ত উপহার দেওয়া উচিত ছিল সেই ধরনের কোনো কিছুই কিন্তু তিনি দিতে পারেননি। পরবর্তীতে এটা প্রমাণ হয়ে যায় যে তিনি আদতেই কোনো দেশের রাজদূত ছিলেন না। উপহার হিসেবে তিনি দিয়েছিলেন কিছু চিনি, কিছু প্রবাল প্রাচীর এবং কিছু টুপি। ভাস্কো দি গামা প্রস্তাব দেন তিনি ভারতের সাথে ব্যবসা করতে চান। জামিনের তরফ থেকে জানানো হয় ভারতের সঙ্গে ব্যবসা করতে গেলে অন্যান্য ব্যবসায়ীদের মতনই তাকেও কর হিসেবে সোনা দিতে হবে। ভাস্কো দি গামা কিন্তু এতে রাজি হলেন না। তিনি কালিকট থেকে পর্তুগাল ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেন। 1498 সালে 29শে আগস্ট তিনি কালিকট থেকে পর্তুগাল ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেন। কিন্তু ফিরে যাওয়ার আগে উপকূল থেকে প্রায় 16 জন সাধারণ ভারতীয় জেলেকে তিনি বন্দি করে নিয়ে যান এবং উপকূল অঞ্চল থেকে কালিকট শহরে কিছু অংশ তিনি বোমা বর্ষণ করে যান এবং অঞ্চলগুলিকে জ্বালিয়ে দিয়ে যান। লুটপাট চালিয়ে যান সেই উপকূলবর্তী অঞ্চলে কিছু ঘর বাড়িতে এবং তিনি এতটাই লুটপাট চালিয়েছিলেন ভারতে ফিরে যাওয়ার সময় যে তার পর্তুগাল থেকে ভারতে পৌঁছতে যে টাকা টোটাল খরচ হয়েছিল শুধুমাত্র কালিকটের ওই অঞ্চল থেকে লুট করে নিয়ে যাওয়ার টাকা ছিল তার 50 গুণ। ভাস্কো দি গামার কিন্তু মৌসুমী বায়ু প্রবাহ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। আফ্রিকা থেকে ভারত পৌঁছতে তার সময় লেগেছিল মাত্র 23 দিন, কিন্তু ভারত থেকে আফ্রিকা পৌঁছতে তার সময় লেগেছিল 132 দিন। কারণ সেই সময় মৌসুমী বায়ু বইছে একেবারে উল্টো দিকে। সেই সময় বেশিরভাগ নাবিকই কিন্তু স্কার্বি রোগে আক্রান্ত। বেশিরভাগ নাবিকই যারা আক্রান্ত তাদেরকে কিন্তু জাহাজ থেকে ফেলে দেওয়া হচ্ছে যাতে ওই রোগ বাকিদের মধ্যে ছড়িয়ে না যায়। তাও রাফাইল জাহাজটিকে কিন্তু আফ্রিকার পূর্ব উপকূলে ডুবিয়ে দেওয়া হয় এবং সমস্ত যাত্রীদেরকে বেঁচে যাওয়া জাহাজে কিন্তু ভাগ করে দেওয়া হয়। অবশেষে 29শে আগস্ট তিনি লিসবন পৌঁছান। 29শে আগস্ট পর্তুগাল নিজের দেশের মাটিতে ফেরার পর তাকে কিন্তু প্রথম ম্যানুয়েল বীরের মতো সম্মান দেন। তাকে বিভিন্ন রকমের উপঢৌকন, অনেক রকমের উপহার, অনেক কিছু তাকে দেওয়া হয়। এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানানো হয় দেশের মাটিতে। তাকে উপহার হিসেবে কিন্তু সিলেট শহর পুরোটাই তাকে উপহার দিয়ে দেওয়া হয়। এমন একজন ব্যক্তি যিনি ভারত আবিষ্কারে বেরিয়েছেন এবং তার সম্পূর্ণ সমুদ্র যাত্রায় তিনি বারবার জলদস্যুর মতো আচরণ করেছেন। তিনি যে দ্বীপে গেছেন সেই দ্বীপে বোমা বর্ষণ করেছেন, জ্বালিয়ে দিয়েছেন, লুটপাট করেছেন এবং হত্যা করেছেন সাধারণ মানুষকে। সেই ব্যক্তি যখন নিজের দেশের মাটিতে ফিরে আসছেন তাকে কিন্তু বীর যোদ্ধার মতো স্বাগত জানানো হচ্ছে। এরপর 1500 সালে আবারও শুরু হচ্ছে ভারত আবিষ্কারের সেকেন্ড এক্সপিডিশন। এই সেকেন্ড এক্সপিডিশনের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পেড্রো আলভারেজ। উদ্দেশ্য ছিল আবারও কালিকটে আসা এবং আবারও ভারতের সঙ্গে নতুন চুক্তি করা। জামরিনের সঙ্গে নতুন চুক্তি করা, যে চুক্তি প্রথম অভিযানে সফল হয়নি সেই চুক্তিকে সফল করা। ভারতে একটি কারখানা তৈরি করা যার সাথে পর্তুগাল এবং ভারত দুজন ব্যবসা করতে পারে। মাঝপথেই পেড্রো আলভারেজ আরব ব্যবসায়ীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এই ঝামেলা এতটাই তীব্রতর হয়ে যায় যে প্রায় 70 জন নাবিক, 70 জন পর্তুগিজ নাবিক কিন্তু মারা যান। স্বাভাবিকভাবেই এই ঘটনার কথা কিন্তু ছড়িয়ে পড়ে ভারতেও এবং জামরিন এর তীব্র নিন্দা করেন। এই তীব্র নিন্দার প্রতিশোধ নিতে পেড্রো আলভারেজ আবারও কালিকটের উপকূলে আসেন এবং উপকূল থেকে কালিকটের ওপর আবারও তীব্র বোমা বর্ষণ করেন। অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত 15টি জাহাজ এবং 800 জন নাবিক নিয়ে লিসবন থেকে তিনি কিন্তু আবারও এই যাত্রা শুরু করেন। অবশেষে অক্টোবর মাসে এই জাহাজ কালিকটে এসে পৌঁছায়। কিন্তু মাঝপথে আরব থেকে মিনি নামে কিন্তু একটি জাহাজ আসছিল, যেটা ছিল সম্পূর্ণরূপে তীর্থযাত্রী পূর্ণ। এই জাহাজের উপরে কিন্তু আবারও আক্রমণ চালানো হয় এবং যে যাত্রী ছিল তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে লুটপাট চালানো হয়। কালিকট পৌঁছানোর পর ভাস্কো দি গামা জামরিনের কাছে এক নতুন চুক্তি পেশ করেন। প্রথম চুক্তি যেটাতে স্বাক্ষর করতে জামরিন রাজি হননি। দ্বিতীয় চুক্তি সংশোধন করে আবারও পেশ করা হয়, কিন্তু এই চুক্তিতেও জামরিন কিন্তু রাজি হননি। এই চুক্তিতে জামরিন রাজি না হওয়ায় উপকূল থেকে কিন্তু ভাস্কো দি গামার টানা 2 দিন ধরে কালিকটে বোমা বর্ষণ চালানো হয়। ওই সময় উপকূলে যে ভারতীয় জাহাজ উপস্থিত ছিল তাদেরকে আক্রমণ করা হয়, তাদেরকে আটকে রাখা হয়। যে যাত্রীরা উপস্থিত ছিল তাদের হাত, পা, নাক কেটে নেওয়া হয়, জিভ কেটে নেওয়া হয়, লোহা গরম করে যাত্রীদের চোখে ঢুকিয়ে দেওয়া হয়। যে ছোট বাচ্চারা ছিল, মহিলা ছিল, তারা কিন্তু রেহাই পায়নি। প্রায় 50 জন মহিলা এবং বাচ্চা ওই জাহাজে কিন্তু অপমানের চিহ্ন হিসেবে তাদের নাক কান কেটে কিন্তু জামরিনের কাছে পাঠানো হয়। এভাবেই কিন্তু দ্বিতীয় অভিযান এখানেই শেষ হয়। এরপর ভাস্কো দি গামা কিন্তু আবারও তিনি পর্তুগাল ফিরে যান।
কিন্তু এরপর পর্তুগাল ফিরে যাওয়ার পর বহুদিন তিনি আর কোনো অভিযান করেননি। 1521 প্রথম ম্যানুয়েল মারা যান। প্রথম ম্যানুয়েল মারা যাওয়ার পর ভাস্কো দি গামা কিন্তু আবারও অভিযানের কথা ভাবছেন। তিনি এই সময় কিন্তু কোনো বড় অভিযান করেননি। তিনি কালিকটে এসেছিলেন, কিন্তু কালিকটে এসে তিনি কিন্তু মারা যান। কোনো বড় অভিযান, কোনো বোমা বর্ষণ তৃতীয় অভিযানের ক্ষেত্রে কিন্তু হয়নি। কিন্তু কালিকটে এসে তিনি যখন মারা যান তখন কিন্তু তাকে অত্যন্ত সম্মানের সাথে তাকে সমাধি দেওয়া হয়। তার নামে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়। এমন একজন ব্যক্তি যিনি ভারত আবিষ্কারের উদ্দেশ্যে বেরিয়ে ভারতের উপরে বারবার বোমা বর্ষণ করেছেন, সেই ব্যক্তি যখন ভারতীয় মাটিতে মারা যাচ্ছেন তখন কিন্তু তাকে অনেক সম্মানের সাথে তাকে সমাধিস্থ করা হচ্ছে। দ্য কনক্লুশন পার্ট ইজ, যাকে আমরা ভারতের আবিষ্কর্তা হিসেবে চিনি, তিনি কিন্তু আদতে ভারতের আবিষ্কর্তা নন। কারণ আবিষ্কার আমরা তখনই বলে থাকি যখন কোনো বিষয় একেবারে আমাদের কাছে অজানা থাকে। ভারত কিন্তু কখনোই কোনো দেশের কাছে অজানা ছিল না। ভারতের সঙ্গে বিভিন্ন দেশের ব্যবসা তখনও চলছিল। শুধু ব্যাপার ছিল এখনকার মতো ডিজিটাল ম্যাপিং সিস্টেম তখন ছিল না। সেক্ষেত্রে প্রত্যেকটা দেশ ভারতের নাম জানলেও এক্সাক্ট লোকেশন ভারতের তখন কেউ জানতো না। হয় সমুদ্র পথে ভারতে আসতে হতো অথবা ল্যান্ডলক পথে ভারতের সঙ্গে বাণিজ্য করতে হতো। যখন ভারত থেকে কোনো পণ্য ইউরোপের বাজারে যাচ্ছে তখন বিভিন্ন দেশের থ্রু হয়ে যেতে হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা দেশের উপর থেকে যখন যাচ্ছে প্রত্যেকটা দেশের ট্যাক্সে পণ্য কিন্তু অনেক দামি হয়ে যাচ্ছে। সুতরাং প্রত্যেকটা দেশ চাইতো ভারতের সঙ্গে ডিরেক্ট বাণিজ্য করতে। তাই প্রত্যেকটা দেশ কিন্তু বিভিন্ন অভিযান চালিয়েছে ভারতকে খুঁজে বের করতে, যাতে প্রত্যেকটা দেশ ডিরেক্ট বাণিজ্য করতে পারে ভারতের সাথে। আজকের পর্বে আমরা আলোচনা করছি ভাস্কো দি গামাকে নিয়ে, কিন্তু অন্য পর্বে হয়তো আমরা আলোচনা করবো টমাস কুক বা ম্যাগেলান বা এই জাতীয় আরো অনেক মানুষকে নিয়ে যারা বারবার অভিযানে বেরিয়েছে। কিসের অভিযানে? ভারতকে খুঁজে বের করার অভিযানে। ম্যাপের এক্সাক্ট লোকেশনে ভারত ঠিক কোথায় খুঁজে বের করতে। কারণ প্রত্যেকটা মানুষ চাইছে ভারতে আছে, প্রত্যেকটা মানুষের জিওগ্রাফিতে প্রত্যেকটা অভিযানে কিন্তু আমরা বারবার দেখেছি মানুষ ভারতকে খুঁজে চলেছে, বারবার খুঁজে চলেছে, নিজের জীবন বিপন্ন করে ইতিহাসে বারবার খুঁজে চলেছে ভারতকে। বর্তমানে ভাস্কো দি গামাকে আমরা কি হিসেবে দেখবো? একজন সাধারণ নাবিক, নাকি জলদস্যু, নাকি ভারতের শত্রু? এটাও ডিপেন্ড করছে আমরা কোন দৃষ্টিতে দেখছি তার উপর। আমরা যদি ভাস্কো দি গামাকে একজন নাবিক হিসেবে দেখি, একজন নাবিক কিন্তু কখনোই জলদস্যুর মতো আচরণ করতে পারে না। যে সমস্ত অঞ্চল তিনি গেছেন, মোজাম্বিক হোক, মোমবাসা হোক, মালিন্দি হোক এবং কালিকট হোক, তিনি প্রত্যেকটা সমুদ্র যাত্রায় তিনি সাধারণ পরিবারের বোমা বর্ষণ করেছেন, সাধারণ পরিবার প্রাণ হারিয়েছেন। এই ধরনের ঘটনা একজন সামান্য অভিযানী ব্যক্তি বা নাবিকের ক্ষেত্রে কিন্তু হতে পারে না। তিনি ভারতের উপর বারবার আক্রমণ করেছেন, কালিকটের উপরে বারবার বোমা বর্ষণ করেছেন। তার সত্ত্বেও তিনি যখন মারা যান তাকে কিন্তু অত্যন্ত সম্মানের সাথে তাকে সমাধি দেওয়া হয়। খ্রিস্টান মতে তার সমস্ত রিচুয়াল পূরণ করা হয়। আমরা ভারতীয়, আমরা বারবার সবার প্রতি সম্মান দেখিয়েছি। এমনকি এমন একজন ব্যক্তি যে আমাদের উপর বারবার বোমা বর্ষণ করেছে, তার মৃত্যুর পরেও তার সমাধিতে আমরা তাকে সম্মান প্রদর্শন করেছি। কোথায়? এটাই আমাদের ভারতীয় কালচার।